বাংলার রাজনীতিতে মুখ খুব গুরুত্বপূর্ণ। কারণ কেন, আপনি যখন নির্বাচনে যাবেন তখন আপনাদের মুখকে বারবার মানুষ জিজ্ঞাসা করে। এই প্রশ্ন বাংলার মানুষের অনেকদিন আগে থেকেই রয়েছে। কারণ কেন, 2011-য় যখন কংগ্রেস তৃণমূল একসঙ্গে ছিল তখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মুখ এবং মমতা বন্দ্যোপাধ্যায়দের যে তৃণমূল কংগ্রেস সরকার গড়বে একটা শ্যাডো ক্যাবিনেট কিন্তু গঠন হয়ে গেছিল। বাংলার মানুষের চোখ কিন্তু তখন ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, এবার একটা শ্যাডো ক্যাবিনেটে যেমন যেমন প্রার্থী হওয়া উচিত, যা সেই ক্যাবিনেটে যার যার মধ্যে যে যে ক্ষমতাগুলো আছে সেই অনুযায়ী কিন্তু প্রার্থী সেইভাবেই সাজিয়েছিল তৃণমূল কংগ্রেস আগে থেকেই। কিন্তু আমরা যখন 26-এর নির্বাচন দেখছি, এই মুহূর্তে দাঁড়িয়ে দেখছি মমতা বন্দ্যোপাধ্যায় মুখ তৃণমূল কংগ্রেসের ফিক্সড। কারণ তারা দিল্লি গিয়ে রাজনীতি করছে, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি 3বারের মুখ্যমন্ত্রী, আমাকে আসতে হচ্ছে। তিনি নিজেকে স্টাবলিশড করছেন, তিনি তৃণমূলের মুখ, আবার 26-এও তিনি তৃণমূলের মুখ। কিন্তু আমাদের যারা প্রধান বিরোধী দল তাদের বিজেপির কে মুখ হবে এই মুহূর্তে দাঁড়িয়ে, এটা কিন্তু সব থেকে বড় প্রশ্ন। কারণ কেন, আমরা মুখ ছাড়া রাজনৈতিক নির্বাচন আমাদের বাংলায় অন্তত দেখিনি। সেটা বিধানচন্দ্র রায় হতে পারে, সেটা জ্যোতি বসু হতে পারে। এই যে ধারাবাহিক ভাবে আমরা একটা মুখ নিয়ে নির্বাচনে প্রত্যেকটা দল লড়াই করে, কিন্তু আমরা বিজেপিকে 21-এও কোনো মুখ ঘোষণা করতে দেখিনি, 26-এও দেখিনি। বারবার এই প্রশ্ন কিন্তু আমরা তুলেছি যে 26-এর মুখকে বিজেপির কেন বলছে না। এমনকি অমিত শাহকেও সাংবাদিকরা প্রশ্ন করেছে যে আপনারা মুখ কেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ঘোষণা করছেন না, তাকে দিয়ে গোটা রাজ্য প্রচার করে বেড়াচ্ছেন, তাহলে কেন বলছেন না। এমনকি বিপ্লব দেবের কাছেও এই কথা উঠে এসেছিল, অমিত মালব্যকেও এই কথা সাংবাদিকরা বলেছিল, কিন্তু সেখানে কোনো উত্তর আসেনি। তারা নীরব থেকেছে যে বিজেপিতে মুখ বলে নাকি কিছু হয় না। সত্যিই কি তাই? তাহলে কিভাবে ঝাঁপাবে? কিন্তু শুভেন্দু অধিকারী দিয়ে যেভাবে ভিড় টানছে সেটাও আমরা লক্ষ্য করছি, যেখানেই শুভেন্দু অধিকারী সেখানেই ভিড় এই মুহূর্তে দাঁড়িয়ে। আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী। এই মুখ ছাড়া নির্বাচন নুন ছাড়া বিরিয়ানি হবে না তো? খুব সুন্দরভাবে তুমি বললে। পশ্চিমবাংলার রাজনীতির অভিজ্ঞতা যদি দেখি, তাহলে কিন্তু সবসময় মুখের উপর ভিত্তি করে পশ্চিমবাংলার বিধানসভা নির্বাচন হয়েছে। বারবার 50-60-এর দশকে কংগ্রেস জয়ী হয়েছে বিধানচন্দ্র রায়ের মতন একজন সৎ মানুষ, ডাক্তার এবং পরিশ্রমী এবং ভিশনারি। ফলে তিনি হলেন মুখ। তাকে সামনে রেখেই কিন্তু কংগ্রেস দল একটার পর একটা নির্বাচনে জয়ী হয়েছে। ওইরকম প্রবল মানে প্রতীপ বলা যায় শক্তিশালী বিরোধী বা মানে সিপিআই দল ছিল। তারপরে তুমি যদি দেখো, অল্প সময়ের জন্য হলেও আমি বলবো যে বিধানচন্দ্র রায় চলে যাওয়ার পরে প্রফুল্লচন্দ্র সেন তিনি কিন্তু মুখ হয়েছিল। আরামবাগের গান্ধী নামে পরিচিত ছিল। আরামবাগের গান্ধী অত্যন্ত সৎ ব্যক্তি ছিল। বামেরা তার বিরুদ্ধে অন্যায়ভাবে নানা কেলেঙ্কারি জড়িয়ে দিয়েছিল। লোকটা যখন মারা যান, তারপরে দেখা গেল যে কিছুই জীবনে রেখে যাননি, এটা ছেঁড়া খেতা ছেঁড়া। ফলে ওরকম মানে মুখের উপর ভিত্তি করে কংগ্রেস বিধানচন্দ্র রায়ের পরে প্রফুল্ল সেনের মুখের উপর সততার জায়গা থেকে ভোট পেয়েছিল। এবং তারপরেও যদি তুমি দেখো, অজয় মুখার্জি যুক্তফ্রন্টের নেতা ছিলেন। যুক্তফ্রন্টের নেতা অজয় মুখার্জি বিরাট নাম তখন। এবং বলা যায় যে বাংলার কংগ্রেসের গড়ে তুলেছিলেন। এবং তিনি তখন মুখ্যমন্ত্রী হলেন। তার নামে 3টে নির্বাচনে হয়েছিল। এবং তিনি একক সংখ্যাগরিষ্ঠতায় নয়, তিনি সমস্ত রাজনৈতিক দলকে নিয়ে বিভিন্ন ধরনের জোট তৈরি করেছিলেন। এর পরের যদি দেখো, যে যেহেতু মানে সেই সময় 70-এর দশকের শুরুতে মানে একদিকে নকশাল আন্দোলন, আরেকদিকে একের পর এক জোট সরকার ভেঙে যাচ্ছে, সব মিলে একটা অস্থির বাংলা। এই অস্থির বাংলাকে যিনি পরবর্তী সময় নেতৃত্ব দিয়েছিলেন, তিনি সিদ্ধার্থ শঙ্কর রায় মুখ হয়ে উঠেছিলেন। সিদ্ধার্থ শঙ্কর রায়ের পরে জ্যোতি বসু মানে দীর্ঘ সময় 23 বছর মুখ ছিলেন বাংলায়। তারপরে বুদ্ধবাবু মুখ। বুদ্ধবাবু নেতৃত্বে বামেরা জয়ী হয়েছে 10 বছর। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় আমরা যদি দেখি, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বিরাট সংখ্যক কংগ্রেসের প্রভাবশালী নেতাকে সরিয়ে দিয়ে মুখ হয়েছিলেন কংগ্রেসের মধ্যে। মানে কেন নেতৃত্বের গুরুত্ব তুমি একবার ভাবো, বরকত গনি খান চৌধুরী
ওইরকম পপুলার লিডার উত্তরবঙ্গের। তারপরে তোমার গিয়ে প্রণব মুখোপাধ্যায়, যিনি পরবর্তী সময় রাষ্ট্রপতি হয়েছিলেন, ভারত সরকারের বড় একটার পর একটা বড় দপ্তর যিনি জয় করেছিলেন। বীরঞ্জন দাসমুন্সী, ওরকম বক্তা ভারতবর্ষে খুব কম ছিল। বীরঞ্জন দাসমুন্সীর বক্তৃতা তোমরা শোনোনি, তোমরা এই সেদিক থেকে দুর্ভাগা। ছোট, কিন্তু কল্পনা করতে না, কবিতা বলছে মনে হচ্ছে। মানে বীরঞ্জন দাসমুন্সীর বক্তৃতা শুনতে আমার বাড়ি মানে ময়নাগুড়ির প্রত্যন্ত অঞ্চলে ছিল, জলপাইগুড়িতে চলে আসতাম ওনার শুধু বক্তৃতা শোনার জন্য। জলপাইগুড়ি শহরে যখন আসতো মিটিং হতো, মানে 40 থেকে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা বলতেন, মনে হচ্ছে যেন কবিতা বলছে, লোক হতো। অসাধারণ বক্তা, মানে প্রিয়ঞ্জন দাস। এবং প্রিয়ঞ্জন দাসমুন্সী কেবলমাত্র মাঠে ময়দানের বক্তা হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করেনি, পরবর্তী সময় দুবার সেরা সাংসদ হয়েছে। এবং মানে প্রিয়ঞ্জন দাসমুন্সী সংসদে দাঁড়িয়েও কোনো বিষয় নিয়ে যখন বলেছে, হা করে শুনতাম আমরা। এবং ওইরকম লিডার। তারপরে সোমেন মিত্র তো ছিলেনই, এছাড়াও জয়নাল আবেদিনের মতন ছিলেন, আহ সত্যরঞ্জন বাপুলির মতন নেতা ছিলেন। ওই একের পর এক নেতাকে সরিয়ে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, অজিত পাজা আরেকজন বড় নেতা ছিলেন, এইরকম একের পর এক নেতাকে সরিয়ে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ হয়ে ওঠেন। এবং শেষ পর্যন্ত মানে সোমেন মিত্র আহ, আহ, হয়তো মানে সাংগঠনিক ভোটে জিতেছিলেন, কিন্তু মমতা পপুলার লিডার হিসেবে কংগ্রেসের গড়ে উঠেছিলেন। এবং কংগ্রেস থেকে বেরিয়ে এসে তিনি যখন আহ তৃণমূল কংগ্রেস করলেন, তারপরে পরিবর্তনের যে বছরগুলোতে তিনি, বলা যায় মানুষ ধরেই নিয়েছিল এবং কংগ্রেস নেতৃত্ব তার নেতৃত্ব মেনে নিয়েছিল। এবং তাকেই মানে মমতা বন্দ্যোপাধ্যায়কেই প্রজেক্ট করে কিন্তু 2001-এর বিধানসভা নির্বাচন হয়েছিল। 2001-এর বিধানসভা নির্বাচনে মনে রাখবে, মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই তৃণমূল কংগ্রেস অল্প সময়ের জন্য জোট বেঁধেছিল বিজেপি থেকে সরে এসে। তারপরে সেই নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় পারেননি সফল হতে, কিন্তু তাকেই সামনে রেখে কংগ্রেস লড়াই করেছিল। ঘোষিত মুখ কি ছিল মমতা? হ্যাঁ হ্যাঁ, ঘোষিত মুখ ছিল। মমতাই মুখ্যমন্ত্রী হবেন সেটা একদম ঘোষিত ছিল। শুধু তাই নয়, এটা ইন্টারেস্টিং তোমাদের কাছে লাগবে যে মমতা বন্দ্যোপাধ্যায় 2001 সালে কারা ক্যাবিনেটে যাবে, অর্থাৎ কারা কারা তিনি মন্ত্রিসভার মানে সদস্য তৈরি করে ফেলেছিলেন। মানে এটা 2001 সালে, এটা নিয়ে পরবর্তী সময় বামেরা খুব হাসি ঠাট্টা করতো, যেহেতু পারেনি। মমতা বন্দ্যোপাধ্যায় মেদিনীপুরের সার্কিট হাউসে বসে যাদের নাম বা যাদের নিয়ে ভাবনা চিন্তা করেছিলেন, পরবর্তী সময় বিভিন্ন কাগজে সেগুলো বেরিয়েছিল, বাম নেতারা সেটা প্রায় ব্যঙ্গ বিরূপ আকারে করতেন যে উনি এতটাই ক্ষমতা অভিলাষী ছিলেন যে উনি ক্ষমতা আসার আগেই ক্যাবিনেট তৈরি করে ফেলেছিলেন, এইরকম একটা অভিযোগ। কিন্তু আমি তোমায় বলছি 2001 সালেই মমতা বন্দ্যোপাধ্যায়কেই মুখ্যমন্ত্রীর মুখ করেই কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস অল্প সময়ের জন্য জোট বেঁধে লড়াই করেছিল। তারপরে তারপরের নির্বাচনগুলো না, বিজেপিতে চলে গেল মমতা বন্দ্যোপাধ্যায়। মানে যেই মুহূর্তে হেরে গেলেন, আর মানে মিনিট দাঁড় করেননি। মানে অটল বিহারী বাজপেয়ীকে পেছন থেকে ছুরি মারলেন, ছুরি মেরে মন্ত্রিসভা থেকে বেরিয়ে গেলেন। কারণ ওই সময় তারও ভয় ছিল যে মুসলমান ভোটটা পাবো না, সেই জন্য কংগ্রেসের সাথে জোটে আসলেন। মন্ত্রিসভা ছেড়ে দিয়ে একটা অজুহাত দেখিয়ে চলে আসলেন, তেলকা লড়লেন, লড়ে নির্বাচনে হেরে গিয়ে একবারে তড়ি ঘড়ি আবার মানে পায়ে সস্তান প্রণাম করে মানে অটল বিহারী বাজপেয়ীর কাছে চলে গেলেন যে আমি আর কংগ্রেস না, চলে গেলেন। এইবার যেটা ইন্টারেস্টিং, বাজপেয়ী কিন্তু প্রতিশোধ নিয়েছিল। এই যে বলে না, মমতার সাথে বাজপেয়ীর অতি মধুর সম্পর্ক ছিল, বাজপেয়ী কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে শাস্তি দিয়েছিল, দপ্তরহীন মন্ত্রী করে ফেলে রেখে দিয়েছিল। দিনের পর দিন মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভায়, কিন্তু কোনো দপ্তর নেই। তারপরে শেষে প্রায় 6 মাস, তারপরে বহু অনুনয় বিনয়ের পরে কয়লা দপ্তরের মন্ত্রী ছিল। অ্যাকচুয়ালি কি দেখো, অ্যাকচুয়ালি তুমি দেখো বাস্তবটা না,
মানে আমরা সবসময় একটা সরল রৈখিক ভাবে বিশ্লেষণ করি। আমরা কি বলি, মমতা বাজপেয়ীর মধ্যে মধুর সম্পর্ক ছিল। অ্যাকচুয়ালি মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি রাজনৈতিক শাস্তি যদি কেউ দিয়ে থাকেন, তার নাম হলো অটল বিহারী বাজপেয়ী, যিনি মন্ত্রিসভায় আবার যখন মমতা ফিরে এলো 2001 বিধানসভা নির্বাচনে হেরে গিয়ে, তখন ওনাকে মন্ত্রিসভা নিয়েছিলেন ঠিকই এনডিএতে, কিন্তু দপ্তরহীন মন্ত্রী করে 6 মাস ফেলে রেখেছিলেন এবং তারপরে কয়লা দপ্তরের দেয়। এরপরে আবার 2004 সালে জোট সঙ্গী হলো বিজেপি লোকসভা নির্বাচনে, কিন্তু সেই নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় একা জয়ী হলেন, বাকি সবাই গেল। একের পর যদি দেখো 2006 সাল পর্যন্ত কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির সাথেই ছিলেন, 6 নির্বাচনেও ছিলেন, বিধানসভা নির্বাচনে। তখন আনুষ্ঠানিকতা না থাকলেও তোমার গিয়ে বিজেপি রাজ্য নেতৃত্ব ধরেই নিয়েছিল, কারণ তারা মাত্র 29টা আসনে বিধানসভা নির্বাচনে লড়াই করতো, বাদ বাকি সব মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করতো। ফলে বিধানসভায় যদি জয়ী হতো, বিজেপির কোনো সুযোগ ছিল না। 29টা আসনে তো আর সরকার গঠন করে নেতৃত্ব দেওয়া যায় না, ফলে মমতার নেতৃত্ব কি মেনে নিয়েছিলেন, এটা বলতেই হবে। এবং 2006 মানে একেবারেই হেরে যাওয়ার পরে 30টা আসন মাত্র পেয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল টিএমসি, সেটাও বনগাঁ উপনির্বাচন ধরে বিরোধী দলের মর্যাদা রক্ষা করেছিল। আর তারপর থেকে যখন পরিবর্তনের হাওয়া সিঙ্গুরের আন্দোলনের মধ্য দিয়ে শুরু হলো, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব কিন্তু কংগ্রেস মেনে নিয়েছিল, বিজেপি মেনে নিয়েছিল, এসইউসি দল মেনে নিয়েছিল, এবং তারপরে 2008-এর লোকসভা 9-এর লোকসভা নির্বাচন বা 8-এর পঞ্চায়েত নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব মেনে নিয়েছিল সবাই। আর যখন 11 সালে লড়াই হয়, মাত্র 65টা আসনে কংগ্রেস লড়াই করেছিল, বাদ বাকি দুটো মানে ইয়েকে এসইউসি, এক দুটো মানে ছোট ছোট জোট সঙ্গীকে দিয়েছিল, আর বাদ বাকি সব তৃণমূল কংগ্রেস লড়াই করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, মুখ ঘোষণা। এবং 2011-তে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ করাতে, কারণ তার আগে তিনি রেলমন্ত্রী হয়ে গেছেন। হ্যাঁ, 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 মানে দেখো, মানে আনুষ্ঠানিকভাবে হয়তো করেননি, কিন্তু তোমায় আমি বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে কিচেন ক্যাবিনেটে কারা থাকবেন, এটা প্রার্থী তালিকা দেখেই আমরা বলতে পেরেছিলাম যে মদন মিত্র থাকবেই, ববি হাকিম থাকবেই, অরূপ বিশ্বাস থাকবেনি, হ্যাঁ শোভন চট্টোপাধ্যায় থাকবেন, শোভন দেব থাকবেনি, আমরা একদম নিশ্চিত ছিলাম। এবং এটা আমার মনে হয় না যে কোনো তুমি সাংবাদিক মহলে জিজ্ঞেস করে দেখবে, এই লোকগুলো যে মুখ হবে, মানে মন্ত্রিসভার মুখ হবে বা মানে শ্যাডো ক্যাবিনেট হিসাবেই মমতা ট্রিট করেন, যেমন হাওড়ার অরূপ রায় বা রাজীব বন্দ্যোপাধ্যায়ের হওয়ার সম্ভাবনা, এটা আমরা আগে থেকে জানতাম। বা উত্তরবঙ্গে গৌতম দেব, 100% নিশ্চিত ছিলাম যে মানে জিতলে গৌতম দেব হবেই, বা রবীন্দ্রনাথ ঘোষ কোচবিহারে তিনি যে মানে মুখ হবেন, এটা একদম নিশ্চিত ছিলাম। এই তো গেল 2011-র কথা, শ্যাডো মানে ক্যাবিনেটের। আমি তোমায় বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তার ক্যাবিনেটে কারা, আপনি টিভি চ্যানেলে বসে বিশ্লেষণ করে এই কথাগুলো বলতেন। হ্যাঁ, মানে ধরো আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে তালিকা যখন প্রকাশ হয়েছিল, সেটা দীর্ঘ সময় ধরে আমরা বিশ্লেষণ করেছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের তালিকার থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জয়ী হবে এটা নিয়ে তো কারো সংশয় ছিল না 2011 সালে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় কাদের মন্ত্রী করতে পারেন, এ নিয়ে আমরা আলোচনা করেছি। যেমন আলোচনা করেছেন, তাহলে 26-এ আমরা যখন খুব গুরুত্বপূর্ণ আর 2 মাস বাকি, সবাই বলতেন ফেব্রুয়ারি বা মার্চের মধ্যে নির্বাচন ঘোষণা হয়ে যাবে, তো আমরা এখন আমাদের মমতার বিরোধী মুখ কেন বিজেপি ঘোষণা করছে না? কি মনে হচ্ছে আপনার, কি অঙ্ক থাকতে পারে, ভেতরের কি অঙ্ক আছে? দেখো, আমার ব্যক্তিগত যদি মত নাও, যে লড়াই যদি বিরোধী কাউকে করতে হয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এতটাই প্রভাবশালী নেত্রী, প্রতিষ্ঠিত নেত্রী, যার নামে ভোট হয়, তার বিরুদ্ধে কিন্তু তোমাকে মানে প্রতিপক্ষ তৈরি করতেই হবে। আর দেখো, গত 5 বছর যদি দেখো, শুভেন্দু অধিকারীকে মানে যে লড়াইটাও দিয়েছে, যদিও রাস্তার রাজনীতি থেকেও আমি মনে করি যে বিধানসভার ভেতরে বা কর্মসূচি পালনের ক্ষেত্রে ওর রাজনীতি অনেক শক্তিশালী ছিল, কারণ ও যেহেতু দল নেতৃত্ব। হ্যাঁ, 3টে কারণে শুভেন্দুর কথা বারবার আমাদের মতন লোকরা বলেছে। একটা হলো 2021-এর নির্বাচনে মমতাকে সরাসরি হারিয়েছিলেন কে? শুভেন্দু অধিকারী।
তাহলে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র পরাজিত হয়েছে এই কত বছরের রাজনৈতিক ইতিহাসে। তাহলে হারাতে পারেনি হ্যাঁ, না আগে হারিয়েছিল। মানে আরো একবার মমতা বন্দ্যোপাধ্যায় হেরেছিলেন, যাদবপুরে হেরেছিল। তো মমতা বন্দ্যোপাধ্যায় কে হারাতে পারে কে? শুভেন্দু অধিকারী, এটা প্রমাণিত। তাহলে শুভেন্দু অধিকারী এবং গত 5 বছরের বিধানসভার ভেতরে বা বাইরে যতটুকু লড়াই দিয়েছে, সে লড়াইটা তো একমাত্র শুভেন্দু দিয়েছে। এই নিয়ে আমার মনে হয় না শ্রমিক ভট্টাচার্যও আমাকে বিরোধিতা করবেন, জগন্নাথ চট্টোপাধ্যায়ও বিরোধিতা করবেন, বা অন্য কেউ বিজেপির নেতারাও বিরোধিতা করবেন না যে শুভেন্দু সবচেয়ে মানে সচল নেতা ছিল। প্রত্যেকটা ইস্যুতে মন্তব্য করেছে, প্রত্যেকটা ইস্যুতে লড়াই করেছে, এবং 2024-এর লোকসভা নির্বাচনে তেমন ভালো রেজাল্ট না হলেও শুভেন্দুকে সামনে রেখে জনসভাগুলো হয়েছিল, মানে রাজ্য স্তরের নেতাদের। থার্ড কারণ আমি তোমায় বলছি যে প্রশাসনিক অভিজ্ঞতা এদের মধ্যে একমাত্র শুভেন্দু অধিকারী আছে, মানে যিনি আহ, মানে সাংসদ ছিলেন, রাজ্যের মন্ত্রিসভার একাধিক দপ্তরের মন্ত্রী সামলেছেন, বা বিভিন্ন ডেভেলপমেন্ট বোর্ডের মেম্বার মানে চেয়ারম্যান ছিলেন। ফলে শুভেন্দু অধিকারীর প্রশাসনিক জ্ঞান নিয়ে কথা হবে না, যথেষ্ট পরিমাণে প্রশাসনিক জ্ঞান আছে। এই তুলনায় শ্রমিকের নেই, এই তুলনায় দিলীপ ঘোষের নেই, এই তুলনায় জগন্নাথ চট্টোপাধ্যায়ের নেই। আমি দেখো একেবারে মানে নির্দয় ভাবে বিশ্লেষণ করে আমি বলতে চাই যে যদি কাউকে মুখ করতে হয়, মুখ করা উচিত প্রথমত আমি মনে করি, কারণ মমতার সাথে লড়াই করবার জন্য একটা মুখ রাখা উচিত। এবং 3টে কারণে আমি শ্রমিকদেরকে শ্রদ্ধা করেই বলছি, আহ, বা জগন্নাথদেরকে বা দিলীপ ঘোষকে শ্রদ্ধা করি আমি বলছি যে 3টে কারণে আহ, ইয়েকে শুভেন্দু অধিকারীকে প্রজেক্ট করা উচিত। একটা কারণ হলো যে মমতাকে একমাত্র হারিয়েছে শুভেন্দু অধিকারী বিজেপির মধ্যে, বিজেপির বিধায়কদের মধ্যে। দ্বিতীয় কারণ, হেড অন লড়াই গত 5 বছর শুভেন্দু অধিকারী করেছেন, তাকে কেন্দ্র করেই বিজেপি রাজনীতি আবর্তিত হয়েছে 5 বছর। থার্ড যেটা, প্রশাসনিক অভিজ্ঞতা একমাত্র শুভেন্দু অধিকারীরই আছে। ফলে এই 3টে কারণে আমি মনে করি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মুখ কিন্তু শুভেন্দু অধিকারীকেই করা উচিত বিজেপির। বিজেপি করছে না, আমি মনে করি ভুল করছে। বিজেপি করছে না, বিজেপি যদি মানে শুভেন্দুকে মুখ করে, অনেক বেশি উন্মাদনা তৈরি হবে মানে দলের মধ্যে, আর মানুষও একটা বিকল্প পাবে। আজকে আমি দেখছিলাম যে বীরভূমে শুভেন্দু মানে এককভাবে বহুদিন থেকেও বলে যাচ্ছে ক্ষমতায় আসলে কি করা হবে, কি করা হবে না। আজকে যখন মুখ্যমন্ত্রীর মুখ থেকে এই কথা আসবে, মানে মানে উঠবে মুখ্যমন্ত্রী, মানে আগামী দিনের মুখ্যমন্ত্রীর মুখ থেকে যদি এই বক্তব্যটা মানুষ শোনে যে আমরা ক্ষমতায় আসলে এই করব ওই করব, যেটা মমতা 11 সালে বলতেন বা এখনো বলেন, সেটা মানুষের কাছে অনেক বেশি গ্রহণযোগ্য হয়। আরেকটা বিষয় আমি বলতে চাই এই মুহূর্তে দাঁড়িয়ে, এই যে শুভেন্দু অধিকারী আর দুটো ভূমিকা, যদিও আমরা যেভাবে উনি সনাতনীদের ক্ষেত্রে আওয়াজ তুলেছেন, সনাতনীদের বেশিরভাগই শুভেন্দু অধিকারীর উপর আস্থাশীল হয়ে পড়েছে। আরেকটা বিষয়, এই যে অন্নপূর্ণা ভান্ডার 3,000 টাকা দেবো, শুভেন্দু অধিকারী অনেক দিন থেকে বলেছে, মানুষের মনে কিন্তু আমরা গ্রাম অঞ্চলে বলছি বিজেপি তো 3,000 টাকা দিবে, মমতা তো 1,500 টাকা দিচ্ছে, এইটা কিন্তু স্যার লোকজনও বলা বলি করছে যে শুভেন্দু অধিকারী তো বলছে 3,000, কিন্তু সেই শুভেন্দু অধিকারী যদি মুখ্যমন্ত্রী মুখ হয়ে বলে, তাহলে সেটা আপনি বলছেন আরো বেশি গ্রহণযোগ্য। একদম, মানে যখন মুখ্যমন্ত্রী মুখ ঘোষণা হবে যে শুভেন্দু অধিকারী, আমরা ক্ষমতায় আসলে শুভেন্দু অধিকারী আমাদের মুখ্যমন্ত্রী হবেন, মানুষের পাশে থাকবে। হ্যাঁ, তখন শুভেন্দু যে আজকের যে কথাগুলো বলছেন, প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন, সেগুলো মানুষের কাছে অনেক বিশ্বাসযোগ্য হবে যে যিনি মুখ্যমন্ত্রী হবেন তিনি যখন এই কথাটা বলছেন, তাহলে নিশ্চয়ই এটা করে দেখাবেন। ফলে বিজেপির অনেক জায়গা থেকে মনে হচ্ছে যে আমরা আসলে এই করব, তখন শুভেন্দু অধিকারী বলেছে আমি কথা দিচ্ছি এই করব। একদম, মানে ওই লিডারশিপটা আছে। ধরো আমি তোমাকে বলছি, তার মানে আমি ড্যাম শিওর যদি তোমার এই ভিডিওটা সিনিয়র রিপোর্টাররা দেখেন, 2011 সালের আগে মমতা বন্দ্যোপাধ্যায় যে জনসভাগুলো করতেন, তিনি এইভাবেই বলতেন যে আমরা ক্ষমতায় এসে এই কাজটা আমি করব, ওই কাজটা, আমি শব্দটা বলতেন, উনি ফার্স্ট পার্সন বলতেন। তুমি সুমনদের সাথে যে ওনার সাক্ষাৎকার, ধারাবাহিক সাক্ষাৎকার আছে, সুমনদের একটা বইও আছে দিদিগিরি নাম, এই বইটা তোমরা জানো কিনা আমি জানি না, এটা দ্বীপ প্রকাশনী থেকে প্রকাশিত। মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত সাক্ষাৎকার গুলোকে নিয়ে
সুমন দে একটা চমৎকার মানে গ্রন্থনা করেছিলেন, সেটা হলো দিদিগিরি। সেই সাক্ষাৎকারগুলো বিস্তারিত ভাবে আছে দিনক্ষণ সমেত। সেই সাক্ষাৎকারগুলো যদি দেখো তাহলে দেখবে এইটা করব আমি, ওটা করব আমি, মানুষকে এটা প্রতিশ্রুতি দিচ্ছি, মানুষকে বলছি এইটা পরিবর্তন করব, ওটা পরিবর্তন করব, কনস্ট্যান্ট মানে নেতৃত্বের জায়গা থেকে উনি কথা বলেছেন। স্যার, আমরা আলোচনার অনেকটাই শেষে এসে উপস্থিত হয়েছে। আপনাকে একটা জিনিস আপনি দীর্ঘদিন ধরে বিশ্লেষণ করতেন, আপনি বলছেন এই শ্যাডো ক্যাবিনেটের ব্যাপারে আমরাই বুঝে গেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে। তাহলে এই বিজেপির ক্ষেত্রে যদি শ্যাডো ক্যাবিনেট হয়, তাহলে আপনার কি মনে হচ্ছে এই মুহূর্তে যে সমস্ত মুখগুলো আপনার চোখে ভাসছে তাদের মধ্যে কারা হতে পারে শ্যাডো ক্যাবিনেট? না দেখো, বিজেপি তো গণ আন্দোলনের মধ্যে ছিল না। মানে এই যে ধরো মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ছায়া সঙ্গী হিসাবে, ইন টু সেন্স ছায়া সঙ্গী হিসাবে ফিরহাদ হাকিম থাকতেন, মদন মিত্র থাকতেন, সোনালী গুহ থাকতেন, অরূপ রায় থাকতেন, অরূপ বিশ্বাস থাকতেন। ফলে আমরা কিন্তু বুঝতে পারতাম, পেরেছিলাম যে এই মানুষগুলোকে সঙ্গে নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভা তৈরি করবেন। তাহলে বিজেপি মানে এইটা আমার কাছে খুব কঠিন, মানে এটা আমার মনে হয় না আমি পারবো এই বিষয়টা। কারণটা কি, বিজেপি ৭৭টা এমএলএ এর মধ্যে 10 জন বেরিয়ে গেছেন, তৃণমূলে জয়েন করেছেন, ৬৭-র মতন আছে। এই ৬৭-র মধ্যে খুব দুঃখের সাথে তোমাকে আমি বলি, অমিত শাহকে মনে করিয়ে দিতে হয় আপনারা আগামী দিনে আরো নিবিড় সম্পর্ক তৈরি করুন, আপনারা মানুষের সাথে সংযোগ তৈরি করুন, আপনাদের মানে পারফরমেন্সের উপর, মানে মানুষের সাথে সংযোগের পারফরমেন্সের উপর ভিত্তি করে আপনাদের কিন্তু টিকিট দেওয়া হবে। তার মানে অমিত শাহ পর্যন্ত বুঝেছেন যে বিজেপির অনেক এমএলএ গত 5 বছর সেইভাবে সক্রিয় নয় বা মুখ হয়ে উঠতে পারেনি। ধরো আমি তোমায় বলছি, উত্তরবঙ্গে শঙ্কর যেভাবে মুখ হয়ে উঠেছে, সেইভাবে তো মানে মিহির গোস্বামী আর শঙ্কর ঘোষ, এই দুজন কিন্তু মুখ হয়ে উঠেছে। ফলে নর্মালি যদি মানে তুমি আমায় বলো যে মানে কোনো মন্ত্রিসভা তৈরি হয়, তাহলে উত্তরবঙ্গ থেকে শঙ্কর ঘোষ ডেফিনেটলি এগিয়ে থাকবে, আহ, আহ, অবশ্যই এগিয়ে থাকবে মিহির গোস্বামী। আমরা দক্ষিণবঙ্গের এতটা তো আমি বলতে পারবো না, আমি মানে আপনি তো দীর্ঘদিন ধরে বিশ্লেষণ করছেন, আপনি তো এক একটা নেতাকে দাগেন বসে বসে যে এই নেতা এই কাজটা করলো না কেন, ওই করলো না কেন। আপনি তো বিশ্লেষণ করে পার্সোনাল আপনি নেতাদেরকে বলেন, তাহলে আপনি কেন বলছেন? না না, এটা দেখো মানে প্রথমত বিজেপি যে নেতাই, মানে তৃণমূলের ক্ষেত্রে আমাদের সুবিধে কি ছিল, যে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ করা হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন তা নিয়ে পশ্চিমবাংলার মানে কোনো ইয়ে ছিল না, সংশয় ছিল না যে বিরোধীরা ক্ষমতায় আসলে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ হবেন। কিন্তু এখানে তো শুভেন্দু অধিকারী বা কাউকে মুখ করতে হবে, তারপরে তার কারা হতে পারে, তার কারা হতে পারে? 10টা নাম অন্তত। না, আমি অন্তত বরঞ্চ সক্রিয় যারা আছে তাদের বলি। ধরো মানে মালদা ইংলিশ বাজারের শিরূপা মিত্র চৌধুরী, মহিলা, আইন বোঝেন, পরিশ্রমী, বিধানসভার মধ্যে সক্রিয় ছিলেন। ঠিক তেমনি ভাবে আমি মনে হয় যে ধরো অগ্নিমিত্রা পাল, অগ্নিমিত্রা মানে ট্রান্সফরমেশনটা চোখে লাগার মতো। অগ্নিমিত্রা ফ্যাশন ডিজাইনার হিসাবে আন্তর্জাতিক স্তরের প্রসিদ্ধ ছিলেন। কিন্তু সেই অগ্নিমিত্রা যত দ্রুততার সাথে রাজনীতি শিখেছেন, বুঝেছেন, তারপরে লড়াই করেছেন, অগ্নিমিত্রা আমি নিশ্চিত যে অগ্নিমিত্রা যে কোনো একটা গুরুত্বপূর্ণ পদ আগামী দিনে পাওয়ার মতন জায়গায় আছেন যদি কখনো তার দল ক্ষমতায় আসে। ঠিক একইভাবে আমি তোমায় বলবো যে যদি কখনো বিধায়ক বা এই দল যদি কোনোদিন ক্ষমতায় আসে, তাহলে আর বেশ কয়েকজনের মধ্যে ধরো জাত ভিত্তিতে সুব্রত ঠাকুরের মতন মানুষরা আসতে পারেন। কারণ মতুয়া বিজেপির দলের মধ্যে মতুয়ারা আছেন। অশোক লাহিড়ী, অশোক লাহিড়ীর কথাটা আমি কেন বারবার বলছি, মানে এটা যে কোনো ভাবনাতে অশোক লাহিড়ীকে বাদ দিয়ে হবে না। তৃণমূল পর্যন্ত অশোক লাহিড়ীকে নিতে চেয়েছিল, অর্থমন্ত্রী করতে চেয়েছিল। কিন্তু তুমি একটা সময় জানো তো, অশোক লাহিড়ীকে তৃণমূল কংগ্রেস 2021 বিধানসভা নির্বাচন, কারণ ওদের অমিত মিত্র চলে যাওয়ার পরে ভালো অর্থনীতিবিদ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দলের লোকরা অশোক লাহিড়ীকে যত সমালোচনা করুক, অশোক লাহিড়ী একটা আন্তর্জাতিক নাম।
ফলে মানে আমি নিশ্চিত যে যদি কখনো ক্ষমতার পরিবর্তন হয়, অশোক লাহিড়ী দপ্তরের দায়িত্ব 100% পালন করবে। মানে তাকে বাদ দিয়ে মানে বিজেপির ভাবার কোনো সুযোগ নেই। ধরো খেলাধুলার ক্ষেত্রে অশোক দিনদার মতন লোক, আন্তর্জাতিক প্লেয়ার ছিল, ক্রিকেটের মানে যথেষ্ট প্রভাব ছিল, তাকে বাদ দিবে কি করে? ধরো এই যে তোমার গিয়ে ইশতেহার কমিটিতে তাপস রায়কে রেখেছে। তাপস রায়ের তৃণমূলে বিরাট অভিজ্ঞতা, তৃণমূল ছাত্র নেতার থেকে তৃণমূলের পরিষদীয় দপ্তরের মন্ত্রী, একে এক মানে অসংখ্য দায়িত্ব পালন করেছে। তা তাপস রায় যদি নির্বাচনে জয়ী হন, দাঁড়াবেন কিনা আমি জানি না, যদি দাঁড়ান তাহলে তাকে তুমি কি করে ইগনোর করবে? মানে এই মুখগুলোকে তুমি কোনো মতে ইগনোর করতে হবে। হ্যাঁ, স্বপন দাশগুপ্তকে তো বহুদিন মানে 2021-এ এরকমও শোনা যায়, মানে এটা নিয়ে তৃণমূল আবার হাসাহাসি করে যে 21-এ বিজেপি ক্যাবিনেট তৈরি করে ফেলেছিল, সেখানে স্বপন দাশগুপ্তকে তারা রেখেছিল। এই এই গল্পটাও শোনা যায়। তাই একইভাবে তোমাকে বলছি, ধরো যদি নির্বাচনে লড়াই করে মহিলা মুখ হিসেবে অর্চনা মজুমদার যদি জয়ী হয়, তাহলে এরা ডেফিনেটলি প্রমিনেন্ট জায়গা অবশ্যই পাবে। তারপরে একইভাবে মাহফুজা খাতুন সংখ্যালঘু মুখ, আমি জানি না বিজেপি তো আবার সংখ্যালঘুদের প্রার্থী করে না। সুতরাং বিজেপি যদি সংখ্যালঘু মুখ হিসাবে আফতুজা খাতুনের মতন লোকরা আসে, এরা অবশ্যই মানে গুরুত্বপূর্ণ জায়গা দলের মধ্যে পাবে। অম্বিকা রায় থেকে বঙ্কিম ঘোষ, এরা বিধানসভায় বিজেপি মানে বিশেষ করে শুভেন্দুর সহযোগী হিসাবে ছিলেন তারা। আমি দেখেছি বিভিন্ন বিমান ঘোষ, এরা মানে ঘোষের সংখ্যা বাড়তে পারে, মানে রুদ্রনীল কালচারাল জায়গা থেকে যদি জয়ী হয় সজল ঘোষ আছে, এরা অবশ্যই। কিন্তু দেখো মানে গাছে কাঁঠাল ইয়েতে তেল দিয়ে মোচে তেল দিলে তো লাভ নেই। আগে তো তোমাকে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী আপনি বলতে পারলেন না। মানে আবারও তোমাকে বলছি যে গাছের মানে গাছে কাঁঠাল আর গোপে তেল দিয়ে তো লাভ নেই। আগে শুভেন্দু অধিকারীকে ঘোষণাই করতে পারলেন। আগে আগে তো মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা বিজেপি কি করতে হবে? যে দল বিশ্বাসই করে না বা যে দল চাইছে না মুখ ঘোষণা করতে। দিল্লিতে কি করেছি, অনেক তো যুক্তি ওনারাও দেখাচ্ছে যে দিল্লিতে তো আমাদের কোনো মুখ ছিল না। বিপ্লব দেব নিজে বলছেন যে ত্রিপুরার ক্ষেত্রে বিপ্লব দেব মুখ্যমন্ত্রী হবে, কোনোদিন ভাবতে পেরেছে? তিনি নিজে এখানে দেখো আমি তোমায় বলছি, সব রাজ্যের রাজনীতি একই ধারায় চলে না। তাহলে তুমি আর আমি এতক্ষণ ধরে কি করে এত দীর্ঘ আলোচনা করলাম যে বিধান রায় থেকে শুরু করে প্রফুল্ল সেন, জ্যোতি বসু থেকে শুরু করে অজয় মুখার্জি, সিদ্ধার্থ শঙ্কর রায় থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়, মুখকে সামনে রেখে শেষ পর্যন্ত বাংলায় বিধানসভা নির্বাচন পরিচালিত হয়েছে এবং রাজনীতি আবর্তিত হয়েছে। ফলে মানে যেটা দিল্লির ক্ষেত্রে প্রযোজ্য সেটা পশ্চিমবাংলার ক্ষেত্রে নাও হতে পারে। পশ্চিমবাংলার রাজনীতি আর দিল্লির রাজনীতি এক নাও হতে পারে। রাজনীতি বিজেপি এতদিন বুঝতে পারেনি বলেই তো তারা ক্ষমতায় একবারও আসতে পারেনি। দেখো 2021 সালেও একই ভুল ছিল। মানে আমার মতে যে মানে দীর্ঘদিন ধরে সংসদীয় রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিপক্ষ হিসাবে গত 5 বছর, দীর্ঘদিন মানে 5 বছর শুভেন্দু অধিকারী লড়াই করলো। ময়দানের রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করলো নন্দীগ্রামে, যার প্রশাসনিক অভিজ্ঞতা আছে। তার মতন একটা নেতা থাকতেও বিজেপি যখন মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কাউকে ঘোষণা করেন না, তখন বুঝতে হবে যে মানে অন্য কাউর মানে তাদের ঝুলিতে এমন কিছু লোক আছে যাদেরকে তারা এখনই সামনে আনতে চাইছেন, অন্য কাউকে হয়তো ভেবে রেখেছেন। কিন্তু সেটা কি লাভজনক হবে? আমি বারবার আমি মনে করি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন মুখ থাকা লড়াই করতে গেলে কিন্তু সরাসরি একজন কে মমতার বিকল্প মুখ হিসাবে তুলে ধরা উচিত। এটা একজন বিশ্লেষক হিসাবে আমি মনে করি।